নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আমার দর্শকদের জন্য আবার একটি নতুন আপডেট শুরু করতে চলেছি। তো আজকে আমি আপনাদের জন্য যে আপডেটটি দিতে চলেছি, গতকালকে সকালে আমি আপনাদের ভিডিও দিয়ে বলেছিলাম যে 58,000-এর যে প্যানেল প্রকাশ মামলা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ছিল, সেই মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি সৌমেন সেন স্টে দিয়ে রেখেছিলেন এবং সেই মামলা গতকালকে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে লিস্টেড ছিল। তো কালকে তপব্রত চক্রবর্তীর বেঞ্চে কি ঘটনা ঘটেছে, বঞ্চিতদের জন্য কোনো আশার আলো আছে কি না, বা যারা দুর্নীতির শিকার হয়েছেন তারা ভবিষ্যতে চাকরি পেতে চলেছেন কিনা, কি শুনানিতে উঠে এসছে গতকালকে শুনানিতে, এই বিষয়ে কিন্তু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন আমরা এবার আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই যে গতকালকে ঠিক এজলাসে কী মন্তব্য করেছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। তো বন্ধুরা, 2014 প্রাইমারি টেট থেকে যে নিয়োগ হয়েছে আজ থেকে 8 বছর আগে 2016 সালে 42,949, সেই নিয়োগে একাধিক অভিযোগ, ভুরি অভিযোগ এবং এস বাসু রায়ান কোম্পানির দেওয়া যে তথ্য সিবিআইয়ের কাছে রয়েছে, তার ফলে কিন্তু সমস্ত প্যানেলটাই বর্তমানে প্রশ্নের মুখে। এবং সবথেকে বড় কথা, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চের যিনি জাজ ছিলেন, তিনি কিন্তু 32,000-এর যে প্যানেল, সেই প্যানেলকে রিপ্যানেলের নির্দেশ দিয়েছিলেন। সেই মামলা বর্তমানে বিশেষ ডিভিশন বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে রয়েছে। অপরদিকে গতকালকে যে মামলা উঠেছিল, অর্থাৎ আমরা দেখেছি ঠিক দুর্গাপূজার আগে থেকে, অক্টোবর মাসের আগে থেকে কিন্তু বিচারপতি অমৃতা সিনহা তিনবার প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্দেশ্যে। শুধু প্যানেল প্রকাশ নয়, ডিপিএসসি ওয়াইজ, অর্থাৎ 23টা যে ডিপিএসসিতে নিয়োগ করা হয়েছিল 42,949, সেখানে কোন ডিপিএসসিতে কত শূন্যপদ ছিল আর কতজন ক্যান্ডিডেটকে নিয়োগ করা হয়েছে এবং কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি ছিল, কোন ক্যাটাগরিতে কতজনকে নিয়োগ করা হয়েছে এবং কতজনকে এক্সট্রা নিয়োগ করা হয়েছে, বিশেষত এই বিষয়টাই কিন্তু বিচারপতি অমৃতা সিনহা ম্যাম দেখতে চেয়েছিলেন পর্ষদের কাছে। সেক্ষেত্রে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ পরিষ্কার জানিয়ে দেয় তারা প্যানেল প্রকাশ করতে পারবে না। তারা পূর্বে প্যানেল প্রকাশ করেছিল 2022 সালের নভেম্বর মাসে, তারা তাই আর নতুন করে কোনো প্যানেল প্রকাশ করতে পারবে না। কিন্তু পিটিশনারদের পক্ষ থেকে সেই 2022 সালে যে প্যানেল প্রকাশ করেছিল, সেই প্যানেল প্রকাশ করার পর যে একাধিক সেই প্যানেলের মধ্যে গরমিল রয়েছে এবং পিটিশনাররা আরটিআই করে দেখেছে যে 6টা ডিপিএসসিতে প্রায় 932 জন মতো ক্যান্ডিডেটকে তাদেরকে শূন্য পদের থেকে বেশি, অর্থাৎ যে শূন্যপদ ছিল তার থেকে বেশি পরিমাণে কিন্তু নিয়োগ করা হয়েছে 932 জন ক্যান্ডিডেটকে। ফলে যে 932 জনের নিয়োগ সম্পূর্ণ বেআইনি বা বেনিয়মে করা হয়েছে বলে মনে করছেন পিটিশনারদের একাংশ। এবং তাছাড়াও পিটিশনাররা আরটিআই করে এটাও দেখেছেন যে 2টো ডিপিএসসিতে অলরেডি 1600 মতো ভ্যাকান্সি ফাঁকা থেকে গেছে, কিন্তু তা সত্ত্বেও প্রাইমারি বোর্ড সেখানে যোগ্য ক্যান্ডিডেট নিয়োগ করেনি। তো এরকম একাধিক অভিযোগের ভিত্তিতে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম এই বিষয়টি দেখতে চেয়েছিলেন এবং সংবিধানের যে 6/8 মোতাবেক রুলস মোতাবেক যে প্যানেল তৈরি করতে হয়, যেটাকে ওয়েটিং লিস্ট বা অ্যাডিশনাল প্যানেল লিস্ট বলা হয় 5%, অর্থাৎ টোটাল 42,949 ভ্যাকান্সির 5% করলে প্রায় 2147টি সিট, যে সিটে কিন্তু একটা ওয়েটিং লিস্ট বের করার কথা থাকে, যেটা কিন্তু আপনারা দেখেছেন 9,533 প্যানেলে গৌতম পাল মহাশয় উনি কিন্তু 5%-এর ওয়েটিং লিস্ট দিয়ে 9,533 প্যানেল সুপ্রিম কোর্টে জমা করেছে এবং পাবলিশও করেছে। তো এটাই হচ্ছে সংবিধানের 6/8 রুলস, আর যেটা কিন্তু 2016 গেজেটে ছিল। আর যেহেতু এই 42,949 রিক্রুটমেন্ট সম্পূর্ণ 2016 যে রিক্রুটমেন্ট রুলস, যে রুলস কিন্তু মানিক ভট্টাচার্য তৎকালীন চেয়ারম্যান তৈরি করেছিলেন, যিনি বর্তমানে জেলে রয়েছেন। তো সেই রুলস মোতাবেক যদি 2022 রিক্রুটমেন্টের রেজাল্ট 9,533 অ্যাডিশনাল প্যানেল তৈরি হতে পারে, তাহলে 42,949 কেন হয়নি, এটাও কিন্তু একটা প্রশ্নচিহ্ন। তো এরকম বিভিন্ন অভিযোগে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম
তিনি সঠিক সিদ্ধান্তে আসার জন্য এবং পিটিশনারদের দাবি কতটা যুক্তি রয়েছে এই বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য তিনি প্রাইমারি বোর্ডকে একাধিকবার তিনবার কিন্তু প্যানেল প্রকাশের নির্দেশ দেন। কিন্তু শেষবারের বেলা আমরা দেখি যে প্রাইমারি বোর্ড সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চে বিচারপতি সৌমেন সেনের এজলাসে গিয়ে মামলা দায়ের করেন, সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করেন এবং সেক্ষেত্রে কিন্তু স্টে পড়ে যায় এবং পরবর্তীতে সৌমেন সেনের পুরো মুখোশ কিন্তু খুলে যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সমস্ত মুখোশটাই খুলে দেন। তো যাই হোক, সমস্ত মামলা সৌমেন সেনের কাছ থেকে সরে গিয়ে সমস্ত মামলা যায় বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। তো গতকাল মামলাটি উঠেছিল এবং ওঠার পরে কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তীকে পিটিশনারদের যিনি উকিল ছিলেন তিনি সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করেন, কিন্তু যেহেতু পিটিশনারদের পক্ষ থেকে যে উকিল লড়ছিলেন তিনি সদ্য জয়েন করেছেন, তিনি কিন্তু জুনিয়র, তাই পিটিশনারদের পক্ষ থেকে সেভাবে কোনো সিনিয়র অ্যাডভোকেট বা কোনো নামকরা উকিল কেউ দাঁড়ায়নি, যার ফলে মামলাটা কোথাও হয়তো একটু হলেও ঝিমিয়ে যাওয়ার মতো। তো সেক্ষেত্রে পিটিশনারদের আইনজীবী 2 সপ্তাহ সময় চেয়েছে জাজের কাছ থেকে এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী তার আবেদনে সাড়া দিয়েছেন। এবং অপরপক্ষে এই বিষয় নিয়ে যখন কথা হচ্ছিল তো তখন এজলাসে কিন্তু পর্ষদের যিনি আইনজীবী লক্ষ্মীকান্ত গুপ্ত স্যার উনি কিন্তু বারংবার আদালতকে আবারও বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, ঠিক যেমন আমরা দেখেছি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে, ঠিক যেমন দেখেছি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে, যে তারা বলেই দিয়েছিল প্যানেল প্রকাশ করবে না, যেহেতু তারা নভেম্বর মাসে 2022 সালে 58,500 শিক্ষকের প্যানেল প্রকাশ করে দিয়েছে। অর্থাৎ আপনারা দেখবেন 2022 সালে নভেম্বর মাসে যে প্যানেল পাবলিশ করেছিল প্রাইমারি বোর্ড, যে প্যানেল নিয়ে একাধিক অভিযোগ আছে, সেই প্যানেল কিন্তু 42,949 এবং 16,500 মিলিয়ে মিশিয়ে তৈরি করা, যেটাতে কিন্তু বুঝতে অনেকটাই অসুবিধা সকলের এবং ওখান থেকে কিন্তু কাকড় আর চালকে বের করাটাও ভীষণ একটা সমস্যার বিষয়। আর প্রাইমারি বোর্ড সেই রকমই কিন্তু একটা প্যানেল তৈরি করে দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, সে কারণে বারংবার লক্ষ্মীকান্ত স্যার বলেছেন যে প্যানেল আমরা দিয়ে দিয়েছি, তো সেক্ষেত্রে তারা প্যানেল কিছুতেই দিতে চায় না। তো এই বিষয় নিয়ে এই মামলাটি কিন্তু আগামী এপ্রিল মাস অবধি চলে গেল। এপ্রিল মাসের 23 তারিখে মামলাটি আবার হিয়ারিংয়ের ডেট রেখেছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী স্যার। এবং এই যে স্টে ছিল বিচারপতি সৌমেন সেনের, সেই স্টে কিন্তু রয়ে গেল, স্টে কিন্তু উঠলো না। ফলে আগামী 23 এপ্রিল 2024 তারিখে এই মামলার ফাইনাল জাজমেন্ট বা ভাগ্য নির্ধারণ হয়তো হতে পারে, বা সেদিন ফাইনাল জাজমেন্ট নাও হতে পারে, আরও কয়েকটা হয়তো হিয়ারিংয়ের প্রয়োজন হতে পারে। যেহেতু বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রথম মামলাটি শুনলেন, ওনার বুঝতে একটু সময় লাগবে। তবে পিটিশনারদের পক্ষ থেকে যদি সঠিকভাবে বিষয়টিকে উপস্থাপন করা যায় তাহলে কিন্তু বিচারপতি সঠিকভাবে বুঝতে পারবেন। তো তখন বিষয়টা কি হয় বা কোন দিকে যায়, যে ইন সার্ভিস দিকে যাচ্ছে নাকি যারা বঞ্চিত হয়েছেন তাদের দিকে যাচ্ছে, সেই বিষয়টা কিন্তু তখনই পরিষ্কার হবে। তো যাই হোক, তো বন্ধুরা এখন এই পর্যন্তই আপডেটটি, আপনাদেরকে গতকালকের আপডেটটি শেয়ার করলাম। তো সেভাবে আর কোনো কিছু হয়নি গতকালকে, যেহেতু পিটিশনারদের আইনজীবী সময় চেয়ে নিয়েছেন 2 সপ্তাহ, তাই মামলাটি 23 এপ্রিল ধার্য করা হয়েছে। তো 23 এপ্রিলে হয়তো কিছু একটা হতে পারে, তো আপনাদেরকে আপডেট দিয়ে জানাবো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে নিয়মিত ফলো করতে থাকুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো ধন্যবাদ, পরবর্তী নতুন আপডেট নিয়ে আবার আসছি, আপনারা সাথে থাকুন।